আমি ম্যাডাম যখন 2বার প্রধানমন্ত্রী ছিল, আমি কিন্তু 2বার মহাসচিব ছিলাম। সুতরাং ওনার সাথে মঞ্চে আমি কয়েকবার উঠেছি। এছাড়া আগে হরতাল কারতাল ছিল, হরতাল হলেই তিনি আমাদেরকে ডাকতেন, অনেক জাতীয় ইস্যুতে আলোচনা করতেন, অনেক সময় আড্ডা মারতেন, এবং তার কিন্তু ঐশ্বরিক শক্তি ছিল। তিনি বলতেন কম, শুনতেন বেশি, এবং শোনার পরে যেটা যেটা দেশ, গণতন্ত্র এবং জাতির ইন্টারেস্ট আছে সেটাকেই তিনি পিক আপ করতেন। এবং রিজভী ভাইও জানেন এটা। তো আমার বক্তব্য হচ্ছে একটাই, এখন কথা অনেক বলা যায়, আমার শুধু একটাই, এরকম একজন মনীষী নারী আপনার খেয়াল করে দেখেন, তার জানা যায় 100 দেশের প্রতিনিধি এসেছিল, 4 দেশের 6 জন ফরেন মিনিস্টার আসছিল, এবং অভূতপূর্ব সারা ঢাকা শহর ভরে গেছিল। আবার এখানে আপনারা বলেছেন ম্যান্ডেলা এবং খামেনি, তারপরেই কিন্তু এত গ্যালারি হয়েছিল তার স্মরণকালের ইতিহাসে বাংলাদেশে এরকম জানা যায় মানুষ হয় না। তো যাই হোক, আমার খালি একটাই বেদনা, তার সাথে ব্যক্তিগতভাবে আমি কিন্তু এটাকে আশ্রয়স্থল মনে করতাম। সারা বাংলাদেশে তিনি কিন্তু রাজনীতির দেশের গার্জিয়ান ছিলেন, তার আরও কিছুদিন দেশে থাকার দরকার ছিল। তাকে কিন্তু আসলে মেরে ফেলা, দেখেন একটা মিথ্যা মামলা, নির্জন কারাগারে তাকে বন্দি প্রকোষ্ঠে রাখা হয়েছে। সেই জন্য আমিও ছিলাম সেখানে, তেলাপোকা টিকটিকি ছাড়া কিছু ছিলাম। এবং কারাগারের পুলিশদেরকে মিয়া সাহেব বলতো, মিয়া সাহেব যে বাথরুম ইউজ করতো, ম্যাডামও সেই বাথরুমে ব্যবহার। এবং বলা হয় যে তাকে স্লোন অফ পয়জনিং করা হয়েছে, এবং তিনি সারা এতই আপোষহীন ছিলেন, তার জীবন শেষ পর্যন্ত দিয়ে দিয়েছেন, কিন্তু আপোষ করেন। ইচ্ছে করলে আপোষ করলে 111-এর সময় ক্ষমতা আসতে পারতেন, আপোষ করলে তিনি বিদেশের চাকরি চিকিৎসা নিতে পারতেন, কিন্তু তার জীবন দিয়ে গেছে। এখানে অনেক শিক্ষণীয় আছে। শুধু আমি এটাই বলবো, ম্যাডাম আরও বেঁচে থাকার দরকার ছিল। অন্তত পক্ষে তিনি কিন্তু শুধুমাত্র বাংলাদেশের রাজনীতির অভিভাবক ছিলেন না, এই সাবকন্টিনেন্টের কিন্তু অভিভাবক হয়ে উঠেছিলেন। তিনি মারা গেছেন, আমি তার গৃহের মাঠে রাখতাম। আমাদের সাংবাদিক ইউনিয়নের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ এবং সামনে ভবিষ্যৎ ভাই এবং বোনেরা, আসসালামু আলাইকুম। আবুল মনসুর আহমদ আমাদের দেশের খুব বড় একজন রাষ্ট্রবিজ্ঞানী ছিলেন, প্রচলিত ফর্মের রাষ্ট্রবিজ্ঞানী না, ক্রিয়েটিভ রাষ্ট্রবিজ্ঞানী। তো তার একটা বই আছে বাংলাদেশের কালচার। সেই বইয়ের মধ্যে অবিভক্ত বাংলার রাজনৈতিক আকাশ পর্যালোচনা করে, রাজনৈতিক পৃথিবীটা পর্যালোচনা করে, তখন কংগ্রেস থেকে প্রশ্ন উঠেছিল যে বারবার অবিভক্ত বাংলার প্রধানমন্ত্রী শেরে বাংলা কেন হয়, আবুল কাসেম ফজলুল হক শেরে বাংলা কেন হয়। তো ওইটার উত্তরে তিনি লিখেছিলেন যে প্রত্যেকটা মানুষের যেমন একটা আত্মা আছে, রুহু আছে, প্রত্যেকটা জাতিরও একটা রুহু আছে। এই রুহু কখনো বস্তুগতভাবে, কখনো প্রাণগতভাবে একখানে দানা বাঁধে। ফজলুল হকের অবিভক্ত বাংলা মুসলিম মধ্যবিত্ত সম্প্রদায়ের সেই আত্মা, অর্থাৎ বাংলার আত্মা হলো শের বাংলা ফজলুল হক। এইটা সেই ব্রিটিশ আমলে তিনি লিখেছিলেন তার এই লেখাটা। তা আজকে আমরা খুব গর্ব করে না, এটা বাস্তবতাটাই এরকম। আমরা বলতে পারি দেশ নেত্রী, দেশ মাতা বেগম খালেদা জিয়া সামগ্রিক বিবেচনাতেই বাংলাদেশের আত্মায় পরিণত হয়েছিলেন, সামগ্রিক বিবেচনায়। ওসমান হাদির একটা কথা সেদিন চোখে পড়েছিল। ওসমান হাদি বলছে যে কিংবদন্তির সঙ্গে আমি কাজ করার সৌভাগ্য পেয়েছিলাম। গণতন্ত্রের জন্য তিনি আপোষহীন ভূমিকা পালন করেছেন। তিনি ছিলেন গণতন্ত্রের অবিচল একজন নেত্রী। অন্যায়ের বিরুদ্ধে তিনি সংগ্রাম করেছেন। সাধারণ মানুষের প্রতি তার মমত্ববোধ ছিল অসাধারণ। বিফুজে এবং টিউজে আয়োজিত আজকের এই আলোচনা সভা দোয়া মাহফিলের সম্রাটের সভাপতি, ঢাকার সাংবাদিক ন্যায়ের শিক্ষকের সভাপতি
যারা মোহাম্মদ শহীদুল ইসলাম আজকের সাহেব প্রধান অতিথি, যিনি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সাথে অত্যন্ত বিশ্বস্ততার সহিত রাজনীতি করেছেন, এদেশের গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছেন, গুলিবিদ্ধ হয়েছেন, বঙ্গুত্বকে সাদরে বরণ করে প্রতিটি মুহূর্ত যিনি দেশের জন্য দেশ মাতৃকার জন্য লড়াই সংগ্রাম করে যে যাচ্ছেন, আমাদের গর্বের দল, আমাদের অহংকার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট নুরুল কবির রিজভী আহমেদ আজকের অনুষ্ঠানে উপস্থিত আছেন। একটু আগে যার বক্তব্য শুনলাম, অনর বসে বক্তা, বাংলাদেশের অন্যতম প্রধান কবি নজরুল গবেষক, বিএনপি চেয়ারপারসনের সমিতি উপদেষ্টা, আমাদের সাংবাদিক নেতা যারা কবি আব্দুল শিকদার, উপস্থিত আছেন বাংলা ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক মহাসচিব, আমাদের সাংবাদিকের নেতা যারা বেম আজিজ, জাতীয় প্রেস ক্লাবের সুযোগ্য সাধারণ সম্পাদক, ফেস্টিভাল উৎখাতের পরে প্রেস ক্লাব থাকে সদস্যদের প্রেস ক্লাব, সাংবাদিক প্রেস ক্লাব হিসেবে সেকেন্ড হোম হিসেবে পরিণত করার জন্য যিনি অসামান্য অবদান রেখেছেন, জাতীয় প্রেস ক্লাবের সদস্য সঞ্চালক ভাই ভুইয়া, উপস্থিত আছেন আরেকজন আমাদের অভিসংবাদিত সাংবাদিক নেতা। পরত্ব কখনো কখনো জন্মগতভাবে কেউ নিয়ে আসে, কারো কারো উপর আরোপিত হয়, আর কেউ কেউ এটা অর্জন করে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া এই পরত্ব আসলে অর্জন করেছিলেন। সেই অর্জন কোনো জাদুবিদ্যা দিয়ে নয়, সেই অর্জন কিন্তু কোনো ক্যারিশমা দিয়ে না, সেই অর্জনটা টোটালটাই তিনি করেছিলেন তার জীবনকে স্যাক্রিফাইস করে। একজন সামান্য গৃহবধূ থেকে শুরু করে দেশ মাতা হয়ে ওঠার এই যে দীর্ঘ 44 বছরের সংগ্রাম, এই সংগ্রামের পরতে পরতে রয়ে গেছে তার নানান স্মৃতিচিহ্ন, নানান অবদান। এই সামগ্রিক অবদানগুলোকে একখানে করলে দেখা যায় যে তিনি এতটাই বড় যে সমকালীন পৃথিবীতে গণতন্ত্রের জন্য সংগ্রামে বেগম খালেদা জিয়ার কোনো দ্বিতীয় তুলনা হয় না। এত লম্বা সময়, এবং এই যে 44 বছরের রাজনৈতিক জীবন, তার এই 44 বছরের রাজনৈতিক জীবনে তিনি যে জনপ্রিয়তা নিয়ে শুরু করেছিলেন, 44 বছর পর তার চেয়ে 10,000 গুণ বেশি জনপ্রিয়তা নিয়ে তিনি চলে গেছেন। এবং এটা এরকম ঘটনা আমাদের দেশে কখনো ঘটে নাই। এটা একটা ইউনিক এক্সাম্পল। ব্যক্তিগতভাবে আমি মনে করি যে রুচি, আভিজাত্য, শিষ্টাচার, সাহস, দেশপ্রেম, স্বাধীনতা, সার্বভৌমত্বের প্রতি অঙ্গীকার, মানুষের প্রতি ভালোবাসা, সব মিলিয়ে এগুলোকে যে একত্রিত রূপ দেওয়া যায়, তাহলে সেই রূপটা বেগম খালেদা জিয়ার মধ্যে ভেসে ওঠে, আর কারো মধ্যে না। এত সংযমী, এত আভিজাত্য, এত রুচি, এত স্নিগ্ধতা, এত কোমলতা, এত কঠোরতা আর কারো মধ্যে হয় নাই। আল মাহমুদের একটা কথা আছে যে বাঙালি মুসলমানের এক দুর্যোগপূর্ণ আবহাওয়ার থমথমে দিনে তিনি বাংলাদেশের রাষ্ট্রের দায়িত্ব গ্রহণ করেছিলেন, পার্টির দায়িত্ব গ্রহণ করেছিলেন। এবং তিনি যে কতটা শক্ত এবং কতটা কোমল, দুটো সংমিশ্রণ ছিলেন, সেটা তার স্পষ্টে যারা যায়নি তারা কেউ জানতে পারবে না। এরকম ভাবে শত শত উদাহরণ দেওয়া যাবে। এক মহান ব্যক্তিত্ব, গণতন্ত্রের অন্যতম দৃঢ় কণ্ঠস্বর দেশের নেত্রী বেগম খালেদা জিয়াকে, যাকে আমি মনে করি বাংলাদেশের রাজনীতির আকাশের সবচেয়ে উজ্জ্বলতম নক্ষত্র, লুব্ধক। তার মৃত্যু শুধু একটি রাজনৈতিক যুগের অবসান নয়, জাতির জন্য অপরিমেয় ক্ষতি। বাংলাদেশে যখন সবচেয়ে বেশি প্রয়োজন ছিল উদার চিত্ত, বিভাজনের উঠতে ওঠা, দূরদর্শী, নৈতিক দৃঢ়তা সম্পন্ন নেতৃত্বে, ঠিক সেই সময় তিনি আমাদের ছেড়ে চলে গেছেন। খালেদা জিয়া সাহস, দৃঢ়তা, দেশপ্রেম ও নীতিনিষ্ঠ নেতৃত্বের এক অনন্য প্রতীক, যে কথাগুলো আমাদের শিকদার ভাই কিছুক্ষণ আগে বলে গেছেন। তার পুরো জীবনটি ছিল সংগ্রামের। কর্তৃত্ববাদ, স্বৈরতন্ত্রের বিরুদ্ধে অবিচল প্রতিরোধ এবং গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি অটল ছিলেন তিনি সবসময়।
নির্যাতন, অপমান, ব্যক্তিগত যন্ত্রণা, দীর্ঘদিন কারাবাস, এক কাপড়ে বাড়ি থেকে বেরিয়ে আসা, গুরুতর অসুস্থতা সত্ত্বেও উন্নত চিকিৎসায় বাধা প্রদান, এত সবের পরেও তিনি কখনো নীতি থেকে সরে যাননি। কখনো ব্যক্তি বা দলের স্বার্থকে রাষ্ট্র জনগণের কল্যাণের উদ্দেশ্য স্থান দেননি। সিদ্ধাবি বলেছেন তিনি তার ব্যক্তি, পরিবার এবং রাজনীতি এবং রাষ্ট্রকে এক করেছেন, কিন্তু এটাও সত্য যে তিনি তার দলের সাথে বা তার পরিবারের সাথে রাষ্ট্র বা জন কল্যাণের উদ্দেশ্যগুলোকে স্থান তিনি কিন্তু দেননি। তার কাছে সবার জন্য রাষ্ট্র এবং দেশের জনগণ। তার সংগ্রাম ছিল শুধু রাজনৈতিক নয়, তা ছিল গণতন্ত্র, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, জনগণের মর্যাদার প্রতি গভীর দায়বদ্ধতার এক জীবন্ত দলিল। নিরবিচ্ছিন্ন ভীতি ও দমন নীতির মুখও তিনি কখনো নতি স্বীকার করেননি। ফখরুদ্দিন মঈনুদ্দিনের যে অবৈধ সরকার, জরুরি আইনের তত্ত্বাবধায়ক সরকারের সময় যা করছিল আপনারা জানেন, সেটা ছিল দেশনেত্রী বেগম খালেদার জীবন মরণ প্রশ্ন। সুষ্ঠ সবল তরুণ পুত্র তারেক রহমানকে রিমান্ড কারাগারে রেখে যে নির্যাতন চালানো হয়েছে এবং পঙ্গু করে দেওয়া ছিল, তার নজির এদেশে আর নেই। আরেক পুত্র আরাফাত রহমান কোকুকে তার উপর যেভাবে নিপীড়ন চালানো হয়েছিল, তাকে অল্প বয়সে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছে। টকবকে তরুণকে যখন মইনুল রোডের বাসা থেকে গ্রেপ্তার করে, একেবারে সুস্থ মানুষ বের হলেন মুমূর্ষু অবস্থায়। এত কিছু বড় দেশ মাতৃকার অসম্ভব প্রেম তিনি উপেক্ষা করতে পারেননি। পবিত্র রক্ত বলিয়ার প্রিয় দেশবাসীর সাথে গাদ্দারি করতে। তাই মানুষের মাঝে মানুষের পরিচয় সক্রেটিসের হ্যামলক পানির মতো আপসহীন দৃঢ় সিদ্ধান্ত বেছে নেন তিনি। হয় তাকে গৃহবন্দী বছর বছর থাকায় বন্দী জীবনের কলিজার ঘামে জন্ম দেওয়া ছোট ছেলে আরাফাত রহমান কোকুকে দেখেছেন ফেসিবাদের নির্যাতনে মৃত্যুবরণ করতে। বালির বাদের মতো ভেঙে দেওয়া হৃদয় দেখেছেন, বড় হৃদয় দেখেছেন তিনি তার বড় ছেলে তারেক রহমানকে করা নির্যাতন, নির্বাসন তৌহিকে জানতে তিনি। শিশুর বিন্দুর মতো গাল বেয়ে গড়িয়ে পড়েনি চোখের পানি। আবেগের মোহমায়ায় ঠুটের ক্যানভাস থেকে বের হয়নি কোনো রঞ্জিত কথা। তদাপি তিনি ইস্পাত কঠিন দৃঢ় করে তুলেছেন মানামকে হৃদয়ের কমর কুসুম মমতার পরশ। আধিপত্যবাদী ফেসিবাদ বিতরণের শপথে ধীরে ধীরে হয়ে উঠেছেন রাজনৈতিক দল সমূহের বিপ্লবী আইকনে। তিনি এখন বাংলাদেশের রাজনীতিবিদদের এক আইকন। 2007 সালে সামরিক বাহিনী সমর্থিত ফখরুদ্দিন মঈনুদ্দিনের সরকার -2 ফর্মুলার আওতায় বেগম খালেদাকে দেশের বাইরে জোর করে পাঠাতে চেয়েছিলেন। আপনাদের সেটা জানান। তখন খালেদা বলেছিলেন, দেশের বাইরে আমার কোনো ঠিকানা নেই, এই দেশেই মরতে চাই। সেদিন ফখরুদ্দিন মঈনুদ্দিনের সঙ্গে আপোষ করলে তিনি প্রধানমন্ত্রী হতেন। তার ছোট ছেলেকে হারাতে হতো না, বড় ছেলেকে এত নির্যাতন সইতে হতো না, তাকে বন্দিত্ব বরণ করতে হতো না। না, তিনি তার 17 কোটি সন্তানকে অনিশ্চয়তার মধ্যে রেখে চলে যেতে চাননি, পারেননি। দেশপ্রেমের এমন নজির তিনি শেষ পর্যন্ত বজায় রেখেছিলেন। তিনি ফখরুদ্দিন মঈনুদ্দিন সরকার বা শেখ হাসিনা সরকারের কাছে বিন্দু মাত্র মাথা নত করেননি। 5 আগস্টের সে কাঙ্ক্ষিত পেচিশ দাঁড়ানোর পরে যুক্তরাজ্যে গিয়েছিলেন চিকিৎসার জন্য। সুস্থ না হওয়া পর্যন্ত সেখানে চিকিৎসা দিন থাকতে পারতেন, থাকেননি। ম্যাডাম তো বারবারই বলেছেন বাংলাদেশই তার শেষ ঠিকানা, একমাত্র ঠিকানা। তাই তিনি লন্ডনে উন্নত চিকিৎসা পাওয়ার আগ্রহ ছেড়ে আবার ফিরে আসেন বাংলাদেশে। আবার মেনে নেন ঢাকার একাকী জীবন। ভেবে দেখুন, জীবন মরণের সন্ধিক্ষণে এটি দেশপ্রেমে কত বড় সংগ্রামের সিদ্ধান্ত ছিল। লন্ডন থেকে দেশে ফিরে বললেন, আমার এই স্বজনহীন জীবনে দেশবাসী আমার স্বজন, আল্লাহ আমার একমাত্র ভরসা। আমি যেমন থাকি, যেখানে থাকি, যতক্ষণ বেঁচে থাকবো
দেশবাসীকে ছেড়ে যাব না। কত বড় দেশপ্রেমিক হলে এই সাহসী উচ্চারণটি করতে পারে, যেটা দেশনেত্রী বেগম খালেদা জিয়া করেছিলেন। শেষ পর্যন্ত আল্লাহ তার মনোবাসনা পূরণ করেছেন, তিনি দেশেই মৃত্যুবরণ করেছেন, দেশের মাটিতে চিরনিদ্রায় শায়িত হয়েছেন। আমি